ইন্সপেক্টর হতেই মেয়েটি বিয়ে ভাঙল। ৫ বছর পর সেই ছেলেই আইপিএস হয়ে সামনে এলো। তারপর যা হলো তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের লখনউয়ের একটি সত্য ঘটনা, যেখানে লখনউয়ের গোমতীনগর এলাকায় বসবাসকারী অখিলেশ সিং একটি সাধারণ কিন্তু সংস্কারী পরিবারের ছেলে ছিল। তার বাবা রামনারায়ণ সিং বিদ্যুৎ বিভাগে ক্লার্ক ছিলেন এবং মা শরৎ সিং ছিলেন গৃহিণী। পরিবারটি খুব ধনী ছিল না, কিন্তু সম্মানীয় অবশ্যই ছিল। অখিলেশ ছোটবেলা থেকেই শান্ত, বুদ্ধিমান এবং দায়িত্বশীল ছেলে ছিল। সে কখনো বড় কোনো স্বপ্ন দেখেনি, শুধু চাইত যে একটি ভালো চাকরি হোক, বাবা মা খুশি থাকুক আর ঘরে শান্তি বজায় থাকুক। ওই শহরেরই ইন্দিরানগরে বসবাসকারী সন্ধ্যা মিশ্র একদম আলাদা স্বভাবের ছিল। সে ছিল প্রখর বুদ্ধিমতী, আত্মবিশ্বাসী এবং নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখা একটি মেয়ে। তার বাবা শ্রীকান্ত মিশ্র ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং মা কবিতা মিশ্র ছিলেন স্কুলের শিক্ষিকা। সন্ধ্যা ছোটবেলা থেকেই বলতো, আমাকে বড় কিছু হতে হবে, শুধু বিয়ে করে ঘরে বসে থাকলে চলবে না। দুজনের দেখা হয় লখনৌ ইউনিভার্সিটিতে। অখিলেশ বিএ পড়ছিল আর সন্ধ্যাও একই কলেজে পড়ত। শুরুতে তারা কেবল ক্লাসমেট ছিল, তারপর লাইব্রেরিতে নোট শেয়ার করতে শুরু করল, তারপর বন্ধুত্ব হল, এবং কখন যে সেই বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল তা তারা নিজেরাও বুঝতে পারেনি। অখিলেশ সন্ধ্যার সারল্য পছন্দ করত, আর সন্ধ্যা পছন্দ করত অখিলেশের সততা। দুজনে ঘণ্টার পর ঘণ্টা ক্যাম্পাসে বসে ভবিষ্যতের কথা বলত। সন্ধ্যা বলত, আমি পুলিশে যেতে চাই, ইউনিফর্ম পরতে চাই আমি। অখিলেশ হাসিমুখে বলত, তুমি নিশ্চয়ই হবে, আমি সব সময় তোমার সাথে আছি। সময় কাটতে থাকল এবং পড়াশুনো শেষ হওয়ার পর দুজনে নিজ নিজ বাড়িতে নিজেদের সম্পর্কের কথা জানাল। শুরুতে একটু দ্বিধা থাকলেও যখন পরিবারগুলো একে অপরকে দেখল, তখন সম্পর্ক মেনে নেওয়া হলো। সবার মনে হলো দুজনে একে অপরের জন্যই তৈরি হয়েছে। কিন্তু একটি কথা সন্ধ্যার মনে কোথাও একটা বিধ ছিল। সম্পর্ক ঠিক হওয়ার দিন অখিলেশের মা ভালোবেসে বলেছিলেন, মা, আমাদের কোনো চাকরি করা বউ চাই না, শুধু ঘর সামলানোর মতো সংস্কারী বউ চাই। সেই সময় আনন্দের পরিবেশ ছিল, তাই কেউ বেশি গুরুত্ব দেয়নি। অখিলেশও চুপ ছিল, সে ভেবেছিল বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সন্ধ্যার মনে এই কথাটি গভীরভাবে বসে গিয়েছিল। ওদিকে সন্ধ্যা চুপচাপ পুলিশে ভর্তির প্রস্তুতিও নিচ্ছিল। সে কাউকে কিছু জানাতে চায়নি, কারণ তার ভয় ছিল পাছে বিয়ে ভেঙে না যায়। সে ফর্ম পূরণ করল, পরীক্ষা দিল, ফিজিক্যাল পাশ করল এবং ইন্টারভিউও দিল। তারপর সেই দিনটি এলো যার অপেক্ষায় দুই পরিবার ছিল, বিয়ের দিন। লখনৌয়ের একটি বড় ব্যাঙ্কোয়েট হলে বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছিল। বাড়িতে অতিথিদের ভিড়, ঢোলকের আওয়াজ, হাসাহাসি, সবকিছু একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। সন্ধ্যা কনের সাজে সেজে আয়নার সামনে বসেছিল। মুখে হালকা হাসি ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত অস্থিরতা, যা কেউ বুঝতে পারছিল না। ঠিক সেই সময় দরজা খুলল এবং তার ছোট ভাই আদিত্য হাঁপাতে হাঁপাতে ভেতরে এলো। দিদি, তোমার নামে একটা সরকারি খাম এসেছে, খুব জরুরি বলেছে। সন্ধ্যা খামটি নিল, তাতে পুলিশ বিভাগের মোহর লাগানো ছিল। তার বুক জোরে জোরে ধড়ফড় করতে শুরু করল, হাত কাঁপছিল। খামটি খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। এটি উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জয়নিং লেটার ছিল। তাকে পরের সপ্তাহেই ট্রেনিংয়ের জন্য রিপোর্ট করতে হবে। তার কানে সেই আওয়াজ বাজতে লাগল, আমাদের চাকরি করা বউ চাই না। ঘরে শোরগোল ছিল, বাইরে বিয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু সন্ধ্যা কিছুই শুনতে পাচ্ছিল না। সে কেবল দুটি পথ দেখতে পাচ্ছিল, একদিকে তার ভালোবাসা এবং পরিবারের খুশি, অন্যদিকে তার স্বপ্ন এবং তার পরিচয়। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সারা জীবন কেবল এই কারণে নিজের স্বপ্ন ছেড়ে দেব যে আমি মেয়ে? ওদিকে বড়যাত্রী বেরিয়ে পড়েছে। ব্যান্ড বাজনার সাথে অখিলেশ ঘোড়ায় বসেছিল। বন্ধুদের মাঝে সে হাসছিল, কিন্তু ভেতর থেকে সেও আবেগপ্রবণ ছিল। তার মনে হচ্ছিল যে আজ তার জীবনের সবচেয়ে বড় সুখ সে পেতে চলেছে। এদিকে ঘরে বসে থাকা সন্ধ্যা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সে আয়নায় নিজেকে দেখল, ভারী কনের সাজ, গয়না, সাজানো চুল, কিন্তু তার মনে হল যেন এসব অন্য কারো জীবন, তার নয়। সে ধীরে ধীরে নিজের গয়নাগুলো খুলতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে একটি ছোট ব্যাগ নিল, তাতে জয়নিং লেটার রাখল এবং জানলা দিয়ে বাইরে উঁকি দিল। বাড়ির পেছনের গলি ছিল জনশূন্য। তার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল, বুক জোরে ধরফর করছিল, কিন্তু পা পেছাল না। আর তার পরের মুহূর্তেই সন্ধ্যা সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল, যেখানে কয়েক ঘণ্টা পর তার বিয়ে হওয়ার কথা ছিল। ওদিকে ব্যান্ডের আওয়াজ আরও বাড়ছিল। বরযাত্রী আর মাত্র কিছু দূরেই ছিল, এবং কারও ধারণাও ছিল না যে কোণে এখন আর সেই বাড়িতে উপস্থিতি নেই। প্রায় আধ ঘণ্টা পর যখন মেকআপ করার মেয়েটি সন্ধ্যাকে সাজাতে ঘরে এলো, তখন সে অবাক হয়ে গেল।
ঘরে কোণের লেহেঙ্গা চেয়ারে রাখা ছিল, গয়না টেবিলে ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সন্ধ্যা সেখানে ছিল না। প্রথমে তার মনে হলো হয়তো সন্ধ্যা ওয়াশরুমে গেছে, কিন্তু যখন 10 মিনিট কেটে গেল এবং সে ফিরে এলো না, তখন সে নিচে গিয়ে সন্ধ্যার মা কবিতা মিশ্রকে জানাল, আন্টি, সন্ধ্যা দিদি ঘরে নেই। কবিতা মিশ্র হাসতে হাসতে বললেন, আরে কোথাও হবে, হয়তো নিজের বান্ধবীদের কাছে গেছে। কিন্তু যখন পুরো বাড়িতে খোঁজা হলো এবং তাকে কোথাও পাওয়া গেল না, তখন পরিবেশ হঠাৎ বদলে গেল। হাসির জায়গা নিল অস্থিরতা। আত্মীয় স্বজনরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তখনই আদিত্যর মনে পড়ল, মা, দিদি ওই সরকারি খামটি পড়েছিল, তারপর সে খুব চুপ হয়ে গিয়েছিল। এখন সবার বুক ধরফরানি বেড়ে গেল। ওদিকে বাইরে ব্যান্ডবাজনার সাথে বরযাত্রী গেটে পৌঁছে গেছে, আতশবাজি হচ্ছে, মানুষ নাচছে, কিন্তু ঘরের ভেতর হুলস্থুল পড়ে গেছে। কবিতা মিশ্রর হাত কাঁপছিল। তিনি ফোন করলেন, কিন্তু সন্ধ্যার ফোন বন্ধ ছিল। কিছুক্ষণের মধ্যেই সত্য সামনে এলো, কোণে পালিয়ে গেছে। এই খবর বিদ্যুতের মতো পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। ওদিকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ ঘাবড়ে গেল। কেউ একজন ধীরে গিয়ে সন্ধ্যার বাবা শ্রীকান্ত মিশ্রকে জানাল। তার মুখ এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। মনে হল যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বরযাত্রী গেটে দাঁড়িয়েছিল আর ঘরের ভেতর সম্মান ধুলোয় মিশে গেছে। অবশেষে ভারী মনে শ্রীকান্ত মিশ্র বাইরে এলেন। হাত জোর করে অখিলেশের বাবার সামনে দাঁড়ালেন। তার কণ্ঠ কাঁপছিল। ভাই সাব, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, সন্ধ্যা বাড়িতে নেই। প্রথমে কেউ বুঝতে পারল না যে তিনি কি বলছেন, কিন্তু যখন বিষয়টি পরিষ্কার হল তখন যেন সব কিছু থেমে গেল। ব্যান্ড থেমে গেল, ঢোলের আওয়াজ বন্ধ হয়ে গেল। মানুষের হাসি হঠাৎ নিস্তব্ধতায় বদলে গেল। ঘোড়ায় বসা অখিলেশ কিছুই বুঝতে পারছিল না। সে নিচে নেমে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? কেউ জবাব দিল না, শুধু সবার চোখ নিচু ছিল। অখিলেশ আবার জিজ্ঞেস করল, সন্ধ্যা ঠিক আছে তো? এবার তার বাবার চোখে জল চলে এলো। তিনি নিচু স্বরে বললেন, বাবা, সন্ধ্যা বাড়ি ছেড়ে চলে গেছে। এক মুহূর্তের জন্য অখিলেশের মনে হল সে যেন ভুল শুনেছে। কি? তার কানে যেন সব আওয়াজ বন্ধ হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাকে দেখছিল, কেউ করুণা নিয়ে, কেউ উপহাসের দৃষ্টিতে। বন্ধুরা তাকে সামলানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। সে সেখানেই মাটিতে বসে পড়ল। চোখ দুটো ছিল শূন্য, যেন ভেতরে কিছু একটা ভেঙে শেষ হয়ে গেছে। মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল। মেয়ে পালিয়ে গেছে, সম্মান মাটিতে মিশে গেল, বেচারা ছেলেটা। অখিলেশ একবার সন্ধ্যার বাড়ির দিকে তাকাল। হয়তো তার আশা ছিল যে সে এখনই বাইরে আসবে এবং বলবে যে এসবই মজা ছিল, কিন্তু দরজা বন্ধ ছিল। কিছুক্ষণ পর সিদ্ধান্ত হল বরযাত্রী ফিরে যাবে। ব্যান্ডওয়ালারা চুপচাপ তাদের বাদ্যযন্ত্র গোছাতে লাগল। বরযাত্রীরা কিছু না বলে বাসে বসতে শুরু করল। যে মানুষগুলো একটু আগে নাচছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অখিলেশকে তার বন্ধুরা ধরে বাসে নিয়ে এলো। সে হাঁটছিল বটে, কিন্তু যেন তার জানাই ছিল না যে সে কোথায় যাচ্ছে। বাস চলতে শুরু করল। সারা পথে কেউ একটি শব্দও উচ্চারণ করেনি। বাসের ভেতর কেবল ইঞ্জিনের শব্দ ছিল আর মাঝে মাঝে কারো চেপে রাখা ফুঁপিয়ে কান্নার শব্দ। বাড়ি পৌঁছানোর পর অখিলেশ সরাসরি তার ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। সে না খেল কিছু, না কারো সাথে কথা বলল। সারা রাত সে ছাদের দিকে তাকিয়ে থাকল। প্রতিটা স্মৃতি তার সামনে ঘুরছিল, কলেজের ক্যাম্পাস, লাইব্রেরি, সন্ধ্যার হাসি, তার স্বপ্ন, সব কিছু। সে বুঝতে পারছিল না যে আসলে ভুলটা কোথায় হল। ওদিকে সন্ধ্যা ট্রেনে বসেছিল। তার সামনে ব্যাগ রাখা ছিল আর হাতে ছিল সেই জয়নিং লেটার। চোখ দিয়ে অবিরত জল ঝরছিল, কিন্তু সে পেছনে ফিরে তাকায়নি। সে ধীরে ধীরে নিজেকে বলল, আমাকে দুর্বল হলে চলবে না, আমাকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। কিছুদিন পর সে ট্রেনিংয়ে জয়েন করল। ভোর 4টায় ওঠা, কঠোর দৌড়, শক্ত নিয়ম। ধীরে ধীরে সে একজন মজবুত অফিসার হয়ে উঠতে লাগল। সে তার মনের কষ্টকে ভেতরে কোথাও বন্দি করে ফেলল এবং পুরোপুরি নিজের কেরিয়ারে ডুবে গেল। ওদিকে অখিলেশের অবস্থা খারাপ হতে থাকল। সে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিল। বাইরে বেরোলে মানুষ অদ্ভুত নজরে তাকাত, কেউ সহানুভূতি দেখাত, কেউ খোঁটা দিত। একদিন তার বাবা তার ঘরে এলেন। তিনি চুপচাপ তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, বাবা, জীবন কোনো একজন মানুষের চলে যাওয়ায় শেষ হয়ে যায় না, তুই এত দুর্বল নোস। তার মা কাঁদতে কাঁদতে বললেন, আমাদের তোর চিন্তা হয়, তুই এভাবে নিজেকে শেষ করিস না। বন্ধুরাও বারবার বোঝাতে লাগল। ধীরে ধীরে অখিলেশ নিজেকে সামলাতে শুরু করল। সে ঠিক করল যে সে এখন নিজের জীবনের উদ্দেশ্য বদলে ফেলবে। একদিন সে হঠাৎ তার বাবাকে বলল, বাবা, আমি ইউপিএসসি প্রস্তুতি নিতে চাই।
বাবা এক মুহূর্ত চিন্তা না করে বললেন, কর বাবা, আমরা তোর পাশে আছি। সেই দিনের পর অখিলেশ নিজেকে পড়াশোনায় সঁপে দিল। সকাল থেকে রাত পর্যন্ত কেবল বই, নোটস আর প্রস্তুতি। সে নিজের কষ্টকেই শক্তিতে পরিণত করেছিল। ওদিকে সন্ধ্যা ট্রেনিং শেষ করে পুলিশ বিভাগে পোস্টিং পেয়ে গিয়েছিল এবং নিজের নতুন জীবনে ব্যস্ত ছিল। এদিকে অখিলেশ প্রতিদিন নিজেকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল যেখানে কেউ তাকে দুর্বল ভাবার সাহস না করে। সময় কারোর জন্য থেমে থাকে না এবং দেখতে দেখতে পুরো 5 বছর কেটে গেল। এই 5 বছরে দুজনের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। সন্ধ্যা মিশ্র এখন আর সেই কলেজের আবেগপ্রবণ মেয়েটি ছিল না। সে এখন উত্তরপ্রদেশ পুলিশের একজন চটপটে, কঠোর এবং সৎ ইন্সপেক্টর সন্ধ্যা মিশ্র হয়ে উঠেছিল। তার পোস্টিং ছিল এই সময় বাহারাইচ জেলার একটি ব্যস্ত থানায়। অপরাধীদের মধ্যে তার নাম শুনলে ভয় ঢুকে যেত, কারণ সে কোনো চাপের মুখে কাজ করত না। থানায় সবাই জানত যে ইন্সপেক্টর সন্ধ্যা ঘুষ নেয় না, ভুল কাজ করে না এবং কারো সুপারিশ মানে না। এই কারণেই কিছু মানুষ তার দ্বারা ভীষণ প্রভাবিত ছিল, আবার কেউ কেউ তাকে অপছন্দও করত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা অধ্যক্ষ মহেন্দ্রপাল চৌহান ছিল সেই সব মানুষদের একজন যাকে সন্ধ্যা একেবারেই পছন্দ করত না। বাইরে থেকে তাকে হাসি খুশি ও সাহায্যকারী মনে হতো, কিন্তু ভেতর থেকে সে ছিল ভীষণ চালাক ও স্বার্থপর মানুষ। তার এটা একেবারেই পছন্দ ছিল না যে একজন মহিলা অফিসার তার চেয়ে বেশি সৎ এবং জনপ্রিয় হবে। শুরুতে সে সন্ধ্যার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল, কখনো চা খেতে ডাকত, কখনো সাথে কাজ করার বাহানায় দেরি পর্যন্ত আটকে রাখত। কিন্তু সন্ধ্যা সবসময় দূরত্ব বজায় রেখে চলত। একদিন সে সরাসরি বলল, ম্যাডাম, এই বিভাগে একা সততার সাথে কাজ করা সহজ নয়, কারো সাহায্য নিতে হয়। সন্ধ্যা তার দিকে না তাকিয়েই ফাইলে সই করতে করতে জবাব দিল, আমার কাজের জন্য আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। সেই দিনের পর থেকে চৌহানের মুখের হাসি উধাও হয়ে গেল। ধীরে ধীরে সে সন্ধ্যার বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে শুরু করল। ছোট ছোট কথায় নোটিশ, অকারণে বকাঝকা, ভুল রিপোর্ট, কিন্তু সন্ধ্যা প্রতিবার নিয়মানুসারে জবাব দিত এবং বেঁচে যেত। তারপর একদিন হঠাৎ বড় ঝড় এলো। একজন ব্যবসায়ী অভিযোগ দায়ের করলেন যে ইন্সপেক্টর সন্ধ্যা তার কাছ থেকে কেস দুর্বল করার বদলে টাকা চেয়েছে এবং হুমকি দিয়েছে। অভিযোগ সরাসরি জেলার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে গেল। সন্ধ্যার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটি মিথ্যে কথা, আমি এমন কিছু করিনি, সে বারবার বলল, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে ছিল। অডিও রেকর্ডিং, সাক্ষী এবং লিখিত বয়ান। তাকে সঙ্গে সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হল। যে থানায় মানুষ তার সততার উদাহরণ দিত, সেখানেই এখন মানুষ ফিসফিস করছিল, দেখলে সবাই একই রকম হয়, খুব সততা দেখাচ্ছিল। সন্ধ্যা প্রথমবারের মতো নিজেকে একদম একা অনুভব করল। সে বুঝতে পারছিল না যে এসব কিভাবে হল। ওদিকে ঠিক সেই সময় বাহারাইচ জেলায় একটি নতুন খবর ছড়াচ্ছিল। জেলায় নতুন আইপিএস অফিসারের পোস্টিং হতে চলেছে। জেলার পুলিশ লাইনে স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। অফিসার, মিডিয়া এবং কর্মচারীরা সবাই উৎসাহিত ছিল। সরকারি গাড়ি গেটের ভেতর প্রবেশ করল, দরজা খুলল এবং বাইরে নামল একজন লম্বা, আত্মবিশ্বাসী, প্রখর দৃষ্টিসম্পন্ন তরুণ অফিসার। সে ছিল আইপিএস অখিলেশ সিং। 5 বছর আগে যে ছেলেটি ভেঙে পড়ে বরযাত্রী থেকে ফিরে এসেছিল, আজ সেই পুরো জেলার পুলিশের প্রধান হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে এখন সরলতার জায়গায় ছিল দৃঢ়তা, মুখে কষ্টের জায়গায় আত্মবিশ্বাস। এই 5 বছর তাকে ভেতর থেকে লোহার মতো মজবুত করে তুলেছিল। জেলার দায়িত্ব সামলাতেই তার সামনে বেশ কিছু পেন্ডিং কেস রাখা হলো। তার মধ্যে একটি ফাইলের ওপর তার নজর আটকে গেল। ফাইলে লেখা ছিল ইন্সপেক্টর সন্ধ্যা মিশ্র, দুর্নীতি ও অসদাচরণের মামলা। নাম পড়তেই তার হাত থেমে গেল, বুকের ধড়পড়ানি হঠাৎ বেড়ে গেল। 5 বছরের পুরনো স্মৃতি বিদ্যুতের মতো মাথায় ঝলকে উঠল। কলেজ, হাসি, বিয়ের দিন এবং ফাঁকা মণ্ডপ। সে ধীরে ধীরে ফাইলটি খুলল। ভেতরে সন্ধ্যার ছবি লাগানো ছিল, পুলিশ ইউনিফর্মে গম্ভীর মুখ, সেই একই চোখ, শুধু এখন তাতে সরলতার জায়গায় ছিল কঠোরতা। অখিলেশ কয়েক মুহূর্ত ছবির দিকে তাকিয়ে থাকল। তারপর সে নিজেকে সামলে নিল এবং শীতল কণ্ঠে বলল, এই কেসের পুরো তদন্ত আমি নিজে করব। ঘরে উপস্থিত অফিসাররা চমকে গেলেন। এত বড় একজন অফিসারের নিজে একজন ইন্সপেক্টরের কেসে আগ্রহ দেখানোটা অস্বাভাবিক ছিল, কিন্তু কেউ কিছু বলল না। ওদিকে সন্ধ্যা খবর পেল যে তার কেসের তদন্ত নতুন আইপিএস অফিসার নিজে করবেন। প্রথমে তার মনে আশা জাগল, হয়তো এবার সত্য সামনে আসবে, কিন্তু যেই সে অফিসারের নাম শুনল, তার হাত থেকে জলের গ্লাস পড়ে গেল।
আইপিএস অখিলেশ সিং। তার মুখের রং উড়ে গেল, বুক জোরে জোরে ধরফর করতে লাগল। 5 বছর ধরে চাপা থাকা ভয়, অনুশোচনা এবং স্মৃতি একযোগে জেগে উঠল। তার মনে হলো যেন মাটি ঘুরছে। সে নিজেকে বলল, না, সে হতে পারে না। কিন্তু সত্য এটাই ছিল, যে ছেলেটিকে সে বিয়ের দিন ছেলে এসেছিল, আজ সেই তার ভাগ্যের ফয়সালা করতে চলেছে। পরের দিন তদন্তের খাতিরে আইপিএস অখিলেশ সিং সেই থানা পরিদর্শনে আসছিলেন যেখানে সন্ধ্যা নিযুক্ত ছিল। পুরো থানা অ্যালার্টে ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা, ফাইলপত্র, প্রস্তুতি সবকিছু চলছিল। সন্ধ্যা এক কোণে দাঁড়িয়েছিল, হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। তার ভয় চাকরির জন্য ছিল না, বরং সেই মুখোমুখি হওয়ার জন্য ছিল যার থেকে সে 5 বছর ধরে পালাচ্ছিল। সরকারি গাড়ির কনভয়ে থানার বাইরে এসে থামল। দরজা খুলল। কালো চশমার পেছনে সেই একই চোখ ছিল, শুধু এখন তাতে অধিকার ছিল। অখিলেশ ধীরে ধীরে ভেতরে এলো। সব পুলিশকর্মী সাবধান মুদ্রায় দাঁড়িয়ে গেল এবং তারপর তার নজর সোজা সন্ধ্যার ওপর গিয়ে থামল। দুজনের চোখ মিলল। সময় যেন থমকে গেল। সন্ধ্যার হুঁশ উড়ে গিয়েছিল এবং সে প্রথমবারের মতো অনুভব করল যে এখন তার অতীত তার সামনে দাঁড়িয়ে আছে, যার থেকে সে এখন কোনোভাবেই পালাতে পারবে না। থানায় গভীর নিস্তব্ধতা ছিল। সব পুলিশকর্মী সাবধান মুদ্রায় দাঁড়িয়েছিল, কিন্তু অখিলেশের নজর শুধু একজন ব্যক্তির উপরই আটকে ছিল, ইন্সপেক্টর সন্ধ্যা মিশ্র। সন্ধ্যার চোখ নিচু ছিল, তার হাত হালকা হালকা কাঁপছিল। 5 বছর আগে যে ব্যক্তিকে সে কিছু না জানিয়ে ছেড়ে এসেছিল, আজ সেই তার ভাগ্যের ফয়সালা করার অফিসার হয়ে সামনে দাঁড়িয়েছিল। অখিলেশ আনুষ্ঠানিক কণ্ঠে বলল, ইন্সপেক্টর সন্ধ্যা মিশ্র। সন্ধ্যা ধীরে ধীরে মাথা তুলল। জি স্যার। তার গলায় সেই আত্মবিশ্বাস ছিল না যা একসময় থাকত। অখিলেশ ফাইল বন্ধ করতে করতে বলল, আপনাকে কিছু প্রশ্ন করার আছে, আমার কেবিনে আসুন। পুরো স্টাফ অবাক ছিল, কিন্তু আদেশ তো আদেশই হয়। কয়েক মিনিট পর দুজনে মুখোমুখি বসেছিল। ঘরে কেবল দেওয়ালে লাগানো ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। সন্ধ্যার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। অখিলেশ সরাসরি তার দিকে না তাকিয়ে বলল, যা বলার আছে সত্যি বলবে। এখানে শুধু কেসের কথা হবে, পার্সোনাল কিছু নয়। এই কথা শুনে সন্ধ্যার ভেতরটা যেন ভেঙে গেল। সে বুঝতে পারল যে তার কাছে সে এখন শুধুই একজন অভিযুক্ত অফিসার, তার চেয়ে বেশি কিছু নয়। অবশেষে সে বলতে শুরু করল, স্যার, আমি কোনো ঘুষ নিইনি, এসব মিথ্যে, আমাকে ফাঁসানো হয়েছে। অখিলেশ শান্ত স্বরে জিজ্ঞেস করল, কে ফাঁসিয়েছে? সন্ধ্যা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, থানা অধ্যক্ষ মহেন্দ্র পাল চৌহান, কারণ আমি তার কথা শুনতে রাজি হইনি। অখিলেশ প্রথমবারের মতো তার দিকে তাকাল। কোন কথা? সন্ধ্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে সব জানাল, কিভাবে চৌহান তার ওপর ব্যক্তিগত চাপ সৃষ্টি করত, কিভাবে সে মানা করেছিল, এবং কিভাবে তার পরপরই হঠাৎ এই অভিযোগ দায়ের করা হল। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর সন্ধ্যা সাহস জুটিয়ে বলল, স্যার, আমি জানি আপনি আমাকে ঘৃণা করেন এবং হয়তো আপনার মনে হয় আমি সেই মেয়ে যে আপনাকে ধোঁকা দিয়েছে, কিন্তু সেদিন আমি বাধ্য ছিলাম। অখিলেশের হাত ফাইলের ওপর থেমে গেল। সন্ধ্যা প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি সেদিনই সাব ইন্সপেক্টরের জয়নিং লেটার পেয়েছিলাম এবং আমি জানতাম যে বিয়ের পর আমাকে চাকরি করতে দেওয়া হবে না। আমি আমার স্বপ্ন ছাড়তে পারতাম না, তাই পালিয়ে গিয়েছিলাম। তার গলা বুঝে এলো। কিন্তু আমি কখনো আপনাকে ভালোবাসা বন্ধ করিনি। ঘরে গভীর নীরবতা ছেয়ে গেল। অখিলেশ ধীরে ধীরে চেয়ারের পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করল, যেন 5 বছরের পুরনো কষ্ট আবার জেগে উঠল। কয়েক মুহূর্ত পর সে বলল, তুমি কি জানো সেদিন কি হয়েছিল? সন্ধ্যা চুপ করে থাকল। অখিলেশের কণ্ঠ প্রথমবারের মতো আবেগপ্রবণ শোনাল। পুরো শহর হাসছিল, মানুষ আমাকে দেখে কথা বলত। আমি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার জীবন শেষ হয়ে গেছে। সন্ধ্যা কাঁদতে লাগল। অখিলেশ আরও বলল, কিন্তু সেই কষ্টই আমাকে মজবুত করেছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন কেউ আমাকে দুর্বল বলবে না, আর আজ আমি এখানে। তারপর তার গলা আবার কঠোর হয়ে গেল, কিন্তু এই কেসে আমার অতীত নয়, শুধু সত্যই ম্যাটার করে। সন্ধ্যা হাত জোর করল, স্যার, আমি সত্যি বলছি, আমি নির্দোষ, আমাকে বাঁচান। অখিলের সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। আমি কাউকে বাঁচাতে বা ফাঁসাতে আসিনি, যা সঠিক হবে তাই হবে। এ কথা শুনে সন্ধ্যার বুকে যেন আরও কিছু ভেঙে গেল। তার মনে হল যে হয়তো সে সত্যিই একা। ওদিকে তদন্ত শুরু হয়ে গিয়েছিল। অখিলেশ নিজে প্রতিটি প্রমাণ খুঁটিয়ে দেখতে শুরু করল। অডিও রেকর্ডিং, সাক্ষীদের বয়ান, কল ডিটেলস, সবকিছু।
যত সে গভীরে যাচ্ছিল ততই বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছিল। রেকর্ডিং এডিটেড লাগছিল, সাক্ষীদের বয়ান একই রকম ছিল এবং অভিযোগকারী ব্যবসায়ী বারবার নিজের বয়ান বদলাচ্ছিল। অখিলেশ বুঝতে পারল কোথাও না কোথাও অনেক বড় ষড়যন্ত্র আছে। সে চৌহানকে ডাকল। প্রথমে সে আত্মবিশ্বাসে ভরপুর ছিল, কিন্তু যখন অখিলেশ একা একে প্রশ্ন করতে শুরু করল তখন তার মুখের রং উঠতে লাগল। কিছুদিন নিবিড় তদন্তের পর সত্য সামনে এলো। ব্যবসায়ীকে ভয় দেখিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছিল, রেকর্ডিং নকল ছিল এবং পুরো খেলাটা চৌহানই সাজিয়েছিল। রিপোর্ট তৈরি হল। ইন্সপেক্টর সন্ধ্যা মিশ্র নির্দোষ, থানা অধ্যক্ষ মহেন্দ্রপাল চৌহান দোষী। চৌহানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে গ্রেফতার করা হল। যখন এই খবর সন্ধ্যার কাছে পৌঁছাল তখন তার চোখ থেকে জল থামছিলই না। 5 বছরে প্রথমবারের মতো তার মনে হল যে ন্যায় বিচার এখনও বেঁচে আছে। কিছুক্ষণ পর সে অখিলেশের কেবিনের দরজায় কড়া নাড়ল। আসুন। সন্ধ্যা ভেতরে এলো। এবার তার চোখে ভয় ছিল না, কৃতজ্ঞতা ছিল। সে কয়েক মুহূর্ত চুপ থেকে ধীরে ধীরে বলল, থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে বাঁচিয়েছেন। অখিলেশ তার দিকে না তাকিয়েই বলল, আমি কাউকে বাঁচাইনি, শুধু সত্য সামনে এসেছে। সন্ধ্যার চোখ থেকে আবার জল গড়িয়ে পড়তে লাগল। আমি আজও অন্য কাউকে ভালোবাসিনি, আমি ভুল করেছিলাম। যদি সম্ভব হয় তবে আমাকে ক্ষমা করে দিন। ঘরে দীর্ঘ নিস্তব্ধতা নেমে এলো। অখিলেশ জানলার বাইরে তাকাতে লাগল। তার মুখের ভাব পড়া মুশকিল ছিল। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে বলল, সময় সব শিখিয়ে দেয়, হয়তো ক্ষমা করাটাও। সন্ধ্যা মাথা নিচু করল। তার মনে প্রথমবারের মতো আশার হালকা কিরণ জাগল। সে জানত না যে সামনে কি হবে, কিন্তু এতটুকু অবশ্যই বুঝতে পেরেছিল যে গল্প এখনও শেষ হয়নি। সেই দিনের পর সন্ধ্যার জীবন ধীরে ধীরে ট্র্যাকে ফিরতে লাগল। বিভাগ তাকে পুনরায় তার পোস্টিংয়ে বহাল করে দিল। থানায় যে মানুষগুলো আগে তার থেকে দূরত্ব বজায় রাখছিল, এখন তারাই সম্মানের সাথে ম্যাডাম বলে দাঁড়াত। কিন্তু তার ভেতরে যে ঝড় চলছিল তা কেউ দেখতে পেত না। প্রতিদিন ডিউটির পর সে ভরে একা বসে থাকত এবং নিজেকে সেই একই প্রশ্ন করত, সত্যি কি সব শেষ হয়ে গেছে, নাকি এখনও কিছু বাকি আছে? ওদিকে অখিলেশও বাইরে থেকে একদম স্বাভাবিক দেখাত, কিন্তু ভেতরে তার মনও শান্ত ছিল না। 5 বছর আগের আঘাত, আবার হঠাৎ করে সেই মেয়েটির সামনে, এবং এখন তার কষ্ট, তার বাধ্যবাধকতা, তার সত্য, সব কিছু তার ভেতরে জট পাকিয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় সে তার সরকারি বাসভবনের লনে বসেছিল। হাতে চা ছিল, কিন্তু তা ঠান্ডা হয়ে গিয়েছিল। তার মায়ের ফোন এলো। কেমন আছিস বাবা? ঠিক আছি মা। কয়েক মুহূর্ত চুপ থেকে মা ধীরে ধীরে বললেন, একটা কথা জিজ্ঞেস করব, যদি তোর খারাপ না লাগে। অখিলেশ বুঝতে পারল কথাটি কি বিষয়। জিজ্ঞেস করো। মা বললেন, যদি সেই মেয়েটি ফিরে আসতে চায় তবে কি তুই তাকে মেনে নিবি? অখিলেশ কোনো জবাব দিল না। তার নজর সামনের ডুবন্ত সূর্যের দিকে আটকে রইল। মা আবার বললেন, বাবা, সেদিন সে ভুল করেছিল, কিন্তু সে নিজের স্বপ্ন বেছে নিয়েছিল। তুইও তো তাই করেছিস। তফাৎ শুধু এতটুকুই যে তোরা দুজন আলাদা আলাদা রাস্তায় চলে গিয়েছিস। ফোন কাটার পর অখিলেশ অনেকক্ষণ ধরে ভাবতে লাগল। ওদিকে সন্ধ্যাও অবশেষে সাহস সঞ্চয় করল। পরের দিন সে ছুটি নিল এবং সোজা অখিলেশের বাড়ি পৌঁছে গেল। গেটে দাঁড়িয়ে থাকা গার্ড নাম জিজ্ঞেস করল, তারপর ভেতরে ফোন করল। কয়েক মিনিট পর দরজা খুলল। অখিলেশ সামনে ছিল। দুজনে কয়েক মুহূর্ত না বলে একে অপরের দিকে তাকিয়ে থাকল। 5 বছরের দূরত্ব, কষ্ট, অনুশোচনা সব ওই নিস্তব্ধতার মধ্যে উপস্থিত ছিল। সন্ধ্যার চোখ জলে ভরে এলো। আমি কি ভেতরে আসতে পারি? অখিলেশ কিছু না বলে রাস্তা ছেড়ে দিল। ঘরে বসতেই সন্ধ্যার হাত কাঁপতে লাগল। সে নিজেকে সামলে বলল, আমি ধন্যবাদ বলতে আসিনি, সেটা তো আমি আগেই বলেছি। অখিলেশ চুপ করে থাকল। সন্ধ্যার গলা ভারী হয়ে এলো। আমি শুধু এটা বলতে এসেছি যে আমি সেদিন আপনাকে ছাড়িনি। আমি শুধু আমার স্বপ্নের পেছনে ছুটেছিলাম, কিন্তু মন ওখানেই রয়ে গিয়েছিল। তার চোখ থেকে জল পড়তে লাগল। এই 5 বছরে আমি অন্য কারো কথা ভাবিওনি, কারণ আমি নিজেকেই দোষ দিতাম। যদি আপনি আমাকে ক্ষমা নাও করেন তাহলেও আমি বুঝব, কিন্তু সত্যিটা জানা জরুরি ছিল। ঘরে গভীর নিস্তব্ধতা নেমে এলো। অখিলেশ ধীরে ধীরে বলল, তুমি কি জানো আমি কখনো তোমাকে ঘৃণা করিনি? সন্ধ্যা চমকে তার দিকে তাকাল। আমি শুধু নিজের উপর বিরক্ত ছিলাম যে আমি তোমাকে বুঝতে পারিনি। এ কথা শুনতেই সন্ধ্যা হাউমাউ করে কেঁদে ফেলল। কিছুক্ষণ পর অখিলেশ প্রথমবারের মতো নরম সুরে বলল, যদি সেদিন তুমি আমাকে বলতে তাহলে হয়তো আমি নিজেই তোমাকে চাকরি জয়েন করতে পাঠিয়ে দিতাম। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলল, আমার ভয় ছিল যে পাছে সবকিছু হারিয়ে না ফেলি। অখিলেশ হালকা হাসল।
আর সেই ভয়ের কারণেই তুমি সত্যিই সব হারিয়ে ফেললে। দুজনের চটি ভেজা ছিল। তখনই ভেতর থেকে অখিলেশের মা বেরিয়ে এলেন। তিনি সন্ধ্যাকে দেখলেন এবং কিছু না বলে তার মাথায় হাত রাখলেন। অনেক অপেক্ষা করিয়েছ মা, আর করিও না। সন্ধ্যা তার পায়ে লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনার সম্মানে আঘাত এনেছিলাম। মা তাকে তুলে জড়িয়ে ধরলেন। ভুল করেই মানুষ বড় হয়, আর তুমি নিজের ক্ষমতায় নিজেকে প্রমাণ করেছ। কিছুদিন পরেই দুই পরিবারের বৈঠক হল। এবার কোনো শর্ত ছিল না, কোনো ভয় ছিল না, কোনো অসম্পূর্ণ স্বপ্ন ছিল না। শুধু একটা বিষয় ছিল, দুজন মানুষ যারা কষ্ট সয়েছে কিন্তু একে অপরকে হারাতে চায়নি। বিয়ের তারিখ ঠিক হল, আবার সেই একই শহর, একই পরিবেশ, কিন্তু এবার গল্পটা আলাদা ছিল। যখন বরযাত্রী বেরোল তখন অখিলেশের মুখে সত্যিকারের হাসি ছিল, এবং যখন সন্ধ্যা কোণে সেজে মণ্ডপে এলো তখন তার চোখে ভয় নয়, শান্তি ছিল। 7 পাক ঘোরার সময় দুজনের চোখ মিলল, যেন দুজনেই মনে মনে বলছিল, এখন আর কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। 7 পাক সম্পূর্ণ হল এবং এবার কেউ পালালো না। মণ্ডপে করতালির আওয়াজ গমগম করে উঠল। বাবা মায়ের চোখে ছিল খুশির জল, কারণ এবার এটি শুধু বিয়ে ছিল না, এটি দুটি অপূর্ণ জীবনের পূর্ণতা ছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে ভালোবাসা এবং স্বপ্ন দুটোই জরুরি, কিন্তু সবচেয়ে বেশি জরুরি হল ভরসা এবং খোলাখুলি কথা বলা। অনেক সময় আমরা ভয়ের কারণে সঠিক মানুষদের কাছ থেকেও সত্য লুকিয়ে ফেলি, এবং সেই ভয় আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। যদি সন্ধ্যা সেদিন অখিলেশের সাথে কথা বলে নিত, তবে হয়তো 5 বছরের কষ্ট, একাকিত্ব এবং অনুশোচনা কাউকেই সহ্য করতে হতো না। কিন্তু অন্যদিকে এটাও সত্যি যে সত্যিকারের ভালোবাসা সময়, দূরত্ব এবং পরিস্থিতির সব পরীক্ষা পার করতে পারে। যখন উদ্দেশ্য সৎ হয় এবং মনে ঘৃণা থাকে না, তখন ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে পারে, আগের চেয়েও অনেক বেশি মজবুত হয়ে। এবার আপনারা বলুন, যদি আপনারা অখিলেশের জায়গায় থাকতেন, তবে কি আপনারা সেই মেয়েটিকে ক্ষমা করতে পারতেন যে বিয়ের দিন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল? আর যদি আপনারা সন্ধ্যার জায়গায় থাকতেন, তবে কি আপনারা নিজেদের স্বপ্নের জন্য এমনই সিদ্ধান্ত নিতেন? নিজেদের চিন্তাভাবনা অবশ্যই কমেন্টে লিখবেন, কারণ আপনাদের মতামত অন্য কারো জীবনকে সঠিক দিশা দেখাতে পারে। যদি আপনাদের এই ধরনের হৃদয় ছোঁয়া, সত্য এবং আবেগপ্রবণ গল্পগুলো ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে পরবর্তী গল্প আপনাদের মিস না হয়। দেখা হচ্ছে নতুন একটি গল্পের সাথে।